দেখতে দেখতে আজকে আবার একটা রবিবার, আর রবিবার মানেই আপনাদের মন খুশি করে দেওয়ার জন্য আমাদের দিল খুশ পর্ব। অনেক বন্ধুর কমেন্ট নেওয়ার চেষ্টা করেছি, একদম প্রথম বন্ধুর কমেন্টে চলে যাব। রিমান ধারা, দাদা মোটো H40 নিয়েও ফোনটা ইউজ করছি, ফোনটা আমার হাত থেকে ভুল করে জলে পড়ে গেছিলো, IP68 থাকায় আমি এতটা ভাবিনি, কিন্তু কিছুক্ষণ পরে দেখছি ক্যামেরার লেন্সে জল দেখা যাচ্ছে, ফোনটা পুরো বন্ধ হয়ে গেছে। ফোনটা কি সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে ওয়াশ করে আনবো নাকি লোকাল শপ থেকে ঠিক করে নেবো? অবশ্যই আপনি সার্ভিস সেন্টারে গিয়ে ঠিক করবেন, না হলে কিন্তু ওয়ারেন্টি ভয়েড হয়ে যাবে। পরবর্তীতে যদি কোনো প্রবলেমও আসে তাহলেও আর ওয়ারেন্টি আপনি পাবেন না। আর IP68 রেটিং থাকাকালীন যে এই আপনার প্রবলেম হয়েছে, তার মানে আপনার ফোনে ম্যানুফ্যাকচারিং প্রবলেম হয়েছে। কারণ ফোনটা তো একেবারে নতুন ফোন, এমন নয় যে ফোনটা অনেক দিন হয়ে গেছে। হয়তো পেছনেও যে ক্যামেরার গ্লাসগুলো আছে সেখানের যে আঠাটা থাকে সেই আঠাটা হয়তো একটু উঠে এসছে, আপনার ফোনের ভেতরে কোনো গ্যাপ আছে যার ফলে আপনার ফোনে জল ঢুকেছে। অবশ্যই কিন্তু আপনার ওয়ারেন্টি ক্লেম করা উচিত। আর হ্যাঁ, সার্ভিস সেন্টারে গেলে বলবে যে আপনার ওয়াটার ড্যামেজ হয়েছে, কোনো রকম ওয়ারেন্টি পাওয়া যাবে না, কিন্তু আপনি বলবেন আপনার ফোনে ম্যানুফ্যাকচারিং প্রবলেম ছিল। হ্যাঁ, ঝামেলাঝাটি হবে, কিন্তু তারপরেও যদি আপনি বোঝাতে পারেন তাহলে হয়তো সার্ভিসটা পেয়ে যাবেন, নাহলে পকেটের করি আবার খরচা হবে। আর আমি আবারও সাবধান করছি, IP68 আছে মানেই যে আপনি ফোনগুলোকে নিয়ে জলে যাবেন, জলের তলায় ক্যাট মারবেন, এমনটা নয়। হ্যাঁ, আইফোনের ক্ষেত্রে আমি এখনও তেমন প্রবলেম শুনিনি, তবে স্যামসাংয়ের ক্ষেত্রে, মোটোরোলার ক্ষেত্রে প্রবলেম কিন্তু শোনা যায়। পরের বন্ধু কমেন্ট করেছেন মেহেদি H আসিফ, দাদা স্যামসাং গ্যালাক্সি A54 35,000 টাকা, মোটো H40 নিয়েও 37,000 টাকা, কোনটা বেস্ট হবে? আমার কথা শুনলে আগে লাইক বাটনটা প্রেস করুন, বলছি কি লাইক হয়ে গেছে 1,500 লাইক। হ্যাঁ, সম্পূর্ণ দায়িত্ব আপনাদের উপর চাপিয়ে দিয়ে আমি হলে মোটোরোলা H40 নিয়েও নিতাম, কারণ A54 ফোনটায় হ্যাঁ মানছি ক্যামেরা H40 নিয়ের থেকে ফার বেটার, কিন্তু ক্যামেরার পাশাপাশি তো পারফরমেন্সটাও লাগে, ফোনটা দেখতে সুন্দর হতে হয়। আপনি কার্ভ ডিসপ্লে ডিজাইন পাবেন, IP68 রেটিং পাবেন, তো মোটোরোলা H40 নিয়েও আমার জন্য বেটার অপশান। কিন্তু হ্যাঁ, আপনার যদি একদম হার্ডকোর ক্যামেরা লাভার হন, সম্পূর্ণ আপনি মোবাইল কিনছেন ক্যামেরা, প্রফেশনাল ক্যামেরার জন্য, তাহলে স্যামসাং গ্যালাক্সি A54 ফোনটাকে নিতে পারেন। আর না হলে কিছুটা দাম বেশি দিয়ে S21 ফ্যান্ডেশন A54কে আমি বলবো একটু পারলে অ্যাভয়েডই করুন। পাপ্পু, দাদা হাইপার ওএস এটা কখন আসবে? হাইপার ওএস শোনা যাচ্ছে চাইনিজ মার্কেটে এই মাসের শেষের দিকে লঞ্চ করে যাবে, কিন্তু হ্যাঁ, আমাদের দেশে আদৌ হাইপার ওএস আসবে কিনা সেটা সম্পর্কে কোনো রকম তথ্য নেই। তবে আমার মনে হয় না আমাদের দেশগুলোতে, মানে তৃতীয় বিশ্বের কান্ট্রিগুলোতে এখনই হাইপার ওএস আসছে। যদি গুগলের সাথে পরবর্তীতে শাওমির দ্বন্দ্ব বাঁধে, গুগল যদি শাওমিকে ব্যান করে দেয়, তখন হয়তো প্লে স্টোরের জায়গায় আমরা হাইপার ওএসকে পেতে পারি। আমরা হুয়াইয়ের যেমন ব্যান হয়ে যাওয়ার পর গুগলের কাছ থেকে আমরা সেখানে হারমোনি ওএস পেয়েছিলাম, যদিও আমাদের দেশগুলোতে কিন্তু হারমোনি ওএস তেমনভাবে আসেনি। তেমনভাবে মানে একেবারেই আসেনি। যে কটা আনঅফিসিয়াল ফোন বাংলাদেশে পাওয়া যায় সে কটায় কিছু কিছু ফোনে হয়তো হারমোনি ওএস আছে। তো এই অপারেটিং সিস্টেমগুলো নিয়ে এতটাও ভাবনা চিন্তা আমাদের করার দরকার নেই, পরবর্তীতে দেখা যাক কী হয়। ইউজার সিলেট থেকে বলছি, দাদা আমার একটা প্রশ্ন ছিল, স্যামসাংয়ের কম দামি যে সমস্ত ফোনগুলো আছে ওই সমস্ত ফোনেও কি স্যামসাং সেম টাইপের আপডেট দেয় যেগুলো ফ্ল্যাগশিপ লেভেলের ফোনে দেয়? না, স্যামসাংয়ের বাজেট ফোনের আপডেটের ক্ষেত্রে একটু আলাদা রয়েছে। ধরুন স্যামসাংয়ের যে সমস্ত ফ্ল্যাগশিপ ফোন আছে সেখানে হয়তো মাসের শুরুতেই আপনি সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট পেয়ে গেলেন, কিন্তু যে সমস্ত বাজেট ফোনগুলো রয়েছে সেই বাজেট ফোনে হয়তো 3 মাস অন্তর আপনাকে সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট প্রোভাইড করা হলো। কিন্তু স্যামসাং আদতে আপডেট দেয়, আর অন্যান্য কোম্পানির থেকে একটু আগেই আপডেট দেয়। আমরা যখন অ্যান্ড্রয়েড 13 আপডেটের ক্ষেত্রে দেখেছিলাম, স্যামসাং বাজেট ফোনগুলোর ক্ষেত্রেও অ্যান্ড্রয়েড 13-এর আপডেট সব থেকে আগে রোল আউট করে দিয়েছিল। শুধুমাত্র তাই নয়, আপনারা অনেকেই ভাবেন যে স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোন আর স্যামসাংয়ের বাজেট ফোন মোটামুটি ফিচার্সও এক থাকে, কিন্তু না, স্যামসাংয়ের বাজেট ফোনে ফিচার অনেক কম থাকে। স্যামসাংয়ের যে সমস্ত ফ্ল্যাগশিপ লেভেলের ফোন, এস সিরিজের ফোন, নোট সিরিজের ফোন, সেই ফোনগুলোই কিন্তু ফিচার্স অনেক বেশি থাকে। যেমন আপনি এস সিরিজে ডেস্ক মোড পাবেন, অর্থাৎ আপনার ফোনটা সম্পূর্ণ কম্পিউটারের সাথে কানেক্ট করে আপনি কম্পিউটারেই অ্যাপ্লিকেশানগুলো চালিয়ে নিতে পারবেন, কিন্তু সেই ডেস্ক মোডের সাপোর্ট কিন্তু স্যামসাংয়ের যে বাজেট ফোনগুলো সেখানে থাকে না। এছাড়াও সিকিওর ফোল্ডার, স্যামসাংয়ের অনেক বাজেট ফোনে কিন্তু সিকিওর ফোল্ডার থাকে না। তারপরে স্যামসাং অনেক বাজেট ফোনে কিন্তু গুড লকের সাপোর্ট থাকে না। গুড লকের সাপোর্ট মানে অনেক পোটেনশিয়াল খুলে যায় স্যামসাংয়ের ফোনের ক্ষেত্রে, বিভিন্নভাবে কাস্টমাইজ করা যায়, বিভিন্ন ফিচার অ্যাভেল করা যায়, যেগুলো আপনি শুধুমাত্র স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ লেভেলের ফোনেই পাবেন। আর স্যামসাংয়ের যে ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলো সেখানে কিন্তু কোনো রকম ব্লোটওয়্যার প্রায় থাকে না বললেই চলে, থাকলেও দু একটা যেগুলোকে আপনি আনইনস্টল করতে পারবেন। তবে হ্যাঁ, স্যামসাংয়ের যে বাজেট ফোনগুলো রয়েছে সেখানে কিন্তু দু একটা হলেও ব্লোটওয়্যার থাকে, তবে সেগুলোও আনইনস্টল করা যায়। তবে ফ্ল্যাগশিপের সাথে তুলনা করে আপনি ফ্ল্যাগশিপ ফোনের রিভিউ দেখে স্যামসাংয়ের One UI-কে বা আপডেটের ব্যাপারে বাজেট ফোনকে একইভাবে কিন্তু তুলনা করবেন। তবে হ্যাঁ, স্যামসাংয়ের বাজেট ফোনেও আপডেট আসে, কিছুটা সিকিওর থাকা যায়। পরের বন্ধু নেই,
দাদা রেডমি নোট 13 টার্বো চায়নাতে কবে লঞ্চ হবে বলতে পারবেন? এই মাসের শেষের দিকে রেডমি নোট 13 টার্বো চাইনিজ মার্কেটে লঞ্চ হওয়ার কথা আছে। এখনো পর্যন্ত যেটুকু খবর রয়েছে দুটো প্রসেসরের সাথে ফোনটা লঞ্চ হতে পারে। একটা হচ্ছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 8200 অথবা কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 2। তবে যে প্রসেসরই লঞ্চ করুক না কেন বেশ ভালো পাওয়ারফুল প্রসেসর। তবে হ্যাঁ, বাদ বাকি কী স্পেসিফিকেশন দেয়, কত দামে লঞ্চ করে, সেগুলো টেক নিউজে আপডেট দিয়ে দেবো। পরের বন্ধু কমেন্ট করেছেন রিয়াদ, দাদা মোবাইলে অতিরিক্ত ফ্যাক্টরি ডাটা রিসেট দেওয়ার ফলে কি কোনো ধরনের সমস্যা হতে পারে, আর রিসেট দেওয়ার উপকারিতা কি? রিসেট দেওয়ার একটাই উপকারিতা রয়েছে, আপনার ফোনটা আবার নতুনের মতো হয়ে যাবে। আপনার ফোনে যদি টুকটাক কোনো প্রবলেম থাকে, সেটিংসের প্রবলেম হতে পারে, বা হয়তো ফ্রিকুয়েন্টলি অ্যাপ ক্র্যাশ করছে, বা অনেক ধরনের ব্লোটওয়্যার আপনি ইনস্টল করে ফেলেছেন, সেগুলোকে একবারে সরিয়ে দেওয়া যায়। মানে ফরম্যাট করলে আপনার ফোনটা একদম নতুনের মতো হয়ে যায়। কিন্তু হ্যাঁ, সেটা কিন্তু হার্ডওয়্যার কোনো প্রবলেম ঠিক করতে পারে না, সফটওয়্যার প্রবলেমগুলো টুকটাক ঠিক হয়ে যায়। আর হ্যাঁ, আপনি যদি ফোন বেশিবার ফরম্যাট করেন তাতেও কোনো রকম প্রবলেমই, আবার সেট আপ করে নেওয়ার ঝামেলা এইটুকুই। রাসেল মাহমুদ, দাদা সালাম নেবেন বাংলাদেশ থেকে। আমার প্রশ্ন হলো স্যামসাং গ্যালাক্সি S21 স্ন্যাপড্রাগন, স্যামসাং গ্যালাক্সি S23 ফ্যান এডিশন কোনটা ভ্যালু ফর মানির হবে, আর স্যামসাং S23 সেকেন্ড হ্যান্ড কেমন হবে 45,000 মধ্যে? আপনি যদি এই তিনটে ফোনের মধ্যে কথা বলেন তাহলে বলবো স্যামসাং গ্যালাক্সি S23 নো ডাউট বেটার অপশান। S23 ফোনটা 45,000 রুপিতে, যদি ফোনটার কন্ডিশন একদম ঠিক থাকে, ফ্রেশ কন্ডিশন, কোনো রকম স্ক্র্যাচ নেই, ডেন্ট নেই, ব্যাটারি কন্ডিশন ঠিক আছে, ডিসপ্লে ঠিক আছে, আর অরিজিনাল পার্টস রয়েছে, তাহলে অবশ্যই স্যামসাং গ্যালাক্সি S23 প্রি ওন্ড যেটা রয়েছে সেটা নিতে পারেন। কিন্তু হ্যাঁ, আর যদি S21 FE আর S23 FEর মধ্যে আপনি কম্পেয়ার করতে চান ভ্যালু ফর মানি, অবশ্যই S21 ফ্যান এডিশনটা ভ্যালু ফর মানি হবে 30,000 রুপিতে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্রসেসর দিয়ে ফোনটায় ক্যামেরা একই রকম রয়েছে। আর আপনি যদি কম্পেয়ার করে দেখেন S21 ফ্যান এডিশন আর S23 ফ্যান এডিশন, ক্যামেরার মধ্যে কিন্তু খুব একটা যে পার্থক্য রয়েছে এমন না। আমি চেষ্টা করছি S21 ফ্যান এডিশন ভার্সেস S23 ফ্যান এডিশনের ক্যামেরা কম্প্যারিজন করার, তো অবশ্যই একটু টাইম দিন। আর S23 ফ্যান এডিশনের রিভিউ আসবে, ওয়েট করুন। মুগ্ধ, নমস্কার দাদা, বাংলাদেশ থেকে বলছি। OLED, অ্যামোলেড, সুপার অ্যামোলেড, ডাইনামিক অ্যামোলেডের মধ্যে ডিফারেন্স কি? আশা করি অ্যান্সার পাবো। OLED আর অ্যামোলেড ডিসপ্লের মধ্যে পার্থক্য প্রায় খুঁজে পাওয়া যাবে না বললেই চলে। কোনো কোনো কোম্পানি OLED ডিসপ্লে দেয়, তবে হ্যাঁ, কোয়ালিটির কিন্তু কোনো রকম পার্থক্য পাওয়া যায় না। আর ডাইনামিক অ্যামোলেড আর সুপার অ্যামোলেডের মধ্যে পার্থক্য হচ্ছে ডাইনামিক অ্যামোলেডের কোয়ালিটি একটু বেটার। ডাইনামিক অ্যামোলেডে HDR10+এর সাপোর্ট থাকে, সুপার অ্যামোলেডের থেকে একটু কন্ট্রাস্ট লেভেল বেটার হয়, একটু ডিসপ্লেটা পাঞ্চি হয়। সুতরাং ডাইনামিক অ্যামোলেড একটু বেটার পারফর্ম করে, মানে আই ক্যাচি, দেখতে বেশি হয়। তো ডাইনামিক অ্যামোলেড এটাকে তো আর বাজেট রেঞ্জের ফোনগুলো পাওয়া যায় না, সুপার ফ্ল্যাগশিপ যে ফোনগুলো সেখানে পাওয়া যায়। পরের বন্ধু কমেন্ট করেছেন আবির, আমি iPhone 15 Pro নিতে চাইছি, প্রবলেম হলো ব্যাটারি ব্যাকআপ 5x টেলিফটো লেন্সের জন্য। আবার মনে হচ্ছে 15 Pro Maxটা নিই, টেনশনে আছি কোনটা নেব। আমি বলবো আপনি যদি কিছু টাকা বাঁচিয়ে নিতে চান তাহলে অবশ্যই iPhone 15 Pro নেওয়া উচিত। iPhone 15 Pro Maxে যে 5x টেলিফটো লেন্স রয়েছে সেটা যে সবসময় আপনার ডেলি লাইফে কাজে লাগবে এমনটা নয়, কিন্তু iPhone 15 Proতে যে টেলিফটো সেন্সার রয়েছে, 2x যে জুমটার কাজ করছে, সেই জুমটাতেই কিন্তু আপনি মোটামুটি ভালো ব্লার এফেক্টে ছবি তুলতে পারবেন, এবং সেটাও টেলিফটো সেন্সারের কাজ করে দিচ্ছে। সুতরাং 5x টেলিফটো খুব একটা কি আপনার প্রয়োজন হবে? শুধুমাত্র ওটার জন্য প্রায় 30 থেকে 40,000 রুপি হয়তো দাম বেশি। আমার মতে নেওয়ার দরকার নেই। আপনি যদি ভ্যালু ফর মানি চান iPhone 15 অথবা iPhone 15 Plus, iPhone 15 Pro, এই সমস্ত ফোনগুলো দেখতে পারেন। সো আজকে আর কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, লাইক করে রেখে যেতে একদম ভুলবেন না। আর আগামী দিলখুশ পর্বের জন্য যদি কোনো কমেন্ট থেকে থাকে সেটাও এই কমেন্ট বক্সে জানিয়ে রেখে যাবেন। দেখা হবে আগামী পর্বে।